আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ভিডিওটা মূলত খড় নিয়ে। যে আপনারা শুধুমাত্র কিভাবে খড় এবং দানাদার দিয়ে গরু লালন পালন করবেন, কিভাবে করবেন, কি পরিমাণে খাওয়াবেন, এটা লাভজনক নাকি আপনাদের ক্ষতি হতে পারে, কিংবা আমার মতামতটা কি, আপনাদের দাম কেমন পড়তে পারে, হ্যাঁ? এবং এখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যে শুধুমাত্র আপনারা খড় দিয়ে খাওয়াচ্ছেন, সেটা মোটা তাজাকরণ হোক কিংবা দুগ্ধ হোক, খাওয়াচ্ছেন, এতে কিন্তু সাবধানতা লাগবে। না হলে গরুর সমস্যা হতে পারে এবং আমার মতামত কি? যে আমি কোনটা প্রেফার করি এবং এই শুধুমাত্র খড় দিয়ে যে গরু লালন পালন করবেন, এটার সুবিধা কি আছে, অসুবিধা কি আছে? এই প্রতিটা জিনিস নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো এই ভিডিওটা অনেকেই বলছিলেন যে ভাই একটু দেন, ভাই দেন, কারণ বাংলাদেশের অনেক জায়গায় ঘাসের উৎপাদন অনেক কম। আর আমাদের দেশে যেহেতু জমির পরিমাণ কম, সে কারণে চারণভূমির সংখ্যা প্রায় নাই বললেই চলে। কিছু কিছু জায়গায় ছাড়া, হ্যাঁ, প্রায় নাই বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা নর্মালি গরু লালন পালন করি হয় ঘাস দিয়ে কিংবা খড় দিয়ে। আর কিছু জায়গায় কিছু দিনের জন্য, অল্প কিছু দিনের জন্য আমরা ব্যবহার করি হলো সাইলেজ। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করি হলো ঘাস এবং খড়। গ্রাম অঞ্চলে এখনো প্রায় সব গরুর লালন পালন ক্ষেত্রে খড় ব্যবহার করা হয়। কিন্তু মূলত যারা বাণিজ্যিকভাবে শুরু করছে বা করবেন, তারা কিন্তু এখন অন্তত যে ঘাস দিয়ে শুরু করে। তা আমি আপনাদেরকে বলি যে খড় দিয়ে কিভাবে মোটা তাজাকরণ করবেন। শোনেন ভাই, আমরা যদি ইউরোপ আমেরিকার একটু কথা বলি, এই যে ইউরোপ এবং আমেরিকায় আমেরিকায় এরা কিন্তু এরা কিন্তু খড় খাওয়ায় না। এরা কিন্তু খড় খাওয়ায় না। তাহলে ভাই এরা খড় কি করে? এরা খড় করে হলো বেডিং ম্যাটেরিয়ালস, গরু যাতে করে তার উপর শুতে পারে। কেন খাওয়ান না তারা? কারণ এখানে পুষ্টিগুণ কম। পুষ্টিগুণ কম, এই কারণে এনারা কিন্তু খড় খাওয়ান না, মেইনলি ব্রিডিং মেটেরিয়ালস। কিন্তু আমাদের দেশে গ্রামীণ সমাজে আমরা দেখতে পাই যে আমরা আহ, খড় দিয়ে লালন পালন করতেছি, ঠিক আছে? সেক্ষেত্রে অনেকে আমরা লাভবান হই, আবার অনেকে বুঝতেই পারি না যে লাভ হলো না লস হলো। কারণ অনেকের বাড়ির খড়, গরু, বাড়ির গরু, হ্যাঁ, টুকটাক করে খাওয়ায়, বছর শেষে বা 1 2 3 বছর পর বিক্রি করে। বোঝা যায় না যে লাভ হলো কিনা লস হলো। কিন্তু আপনি যখন বাণিজ্যিকভাবে করবেন, ডেফিনেটলি সেখান থেকে আপনাদের লাভ হওয়াটা জরুরি। যদি লাভ না হয়, তাহলে কিন্তু খামার থাকবে না, বা দুধের উৎপাদন আপনারা যেটা এক্সপেক্ট করতেছেন সেটা হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের আগ্রহ থাকবে না। ব্যবসায় অবশ্যই লাভ হতে হবে, না হলে আপনি সেখানে টিকতে পারবেন না। তো খড় দিয়ে যে আমরা যে মোটা তাজাকরণ করব, এই জিনিসটা আমরা বলি যে কেন কম হয়, কারণ এখানে পুষ্টিগুণ তুলনামূলক কম থাকে, সেজন্য ম্যাক্সিমাম মানুষ এখানে আগ্রহ পায় না। এখন যদি আমরা বলি যে কোন কোন অঞ্চলে শুধুমাত্র খড় দিয়ে আপনারা লালন পালন করবেন আর কারা করবেন, আমাদের উত্তরবঙ্গের যে অঞ্চলগুলা, যেমন রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, রাজশাহীর কিছু অঞ্চল, নওগাঁ কিংবা চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে ধান হয়। পর্যাপ্ত পরিমাণে ধান হয় মানে ধান থেকে যে আমরা ধানের আটি বা খড় যেটাকে বলি, এটা কিন্তু এদিকে তুলনামূলক একটু দাম কম। বা অনেকে যাদের জমি আছে, তারা তো সেখান থেকে ধান আবাদ করবেই। আর ধান যারা আবাদ করবে, তারা কিন্তু একটা নর্মালি একটা খড় পাবে। তো তাদের ক্ষেত্রে খড় দিয়ে লালন পালন করাটা একটু ইজি, কারণ তাদেরকে আলাদাভাবে খড় কিনতে হচ্ছে না। আর খড় কিনতে হলেও সেখানে দাম পড়বে অনেক কম। দিনাজপুরে যেটা হলো, ধরলাম যে 10 টাকা যদি খড়ের দাম হয়, ওটা যদি আপনি বরিশাল নিয়ে যান, সেটা অবশ্যই 14 15 টাকা পড়ে যাবে। তাহলে আপনার দাম কিন্তু বেড়ে গেল। তাহলে সামগ্রিক যদি দাম বেড়ে যায়, তাহলে আপনাদের উৎপাদন কস্ট বেড়ে যাবে। সে উৎপাদন কস্ট বেড়ে গেলে কিন্তু আপনাদের লাভের পরিমাণ খুবই কম। তাহলে এই অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে খড় দিয়ে পালন করাটা তাদের জন্য একটু ইজি। অথবা যাদের জমি আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে লালন পালন করাটা এখানে ইজি খড় দিয়ে। আর যদি বলি হাওর অঞ্চল, চর অঞ্চল, যেমন হাওর অঞ্চল কি থাকে যে নির্দিষ্ট সময় বা বছরের নির্দিষ্ট একটা সময় পানির নিচে এই অঞ্চলটা থাকে। তো পানির নিচে যেহেতু থাকে, প্রতি বছর ঘাস আলাদা আলাদাভাবে লাগানো কিন্তু খুব কঠিন।
তো ওই অঞ্চলে ঘাসের একটা কিন্তু ঘাটতি আছে। তো ওই অঞ্চলে যদি ঘাসের ঘাটতি থাকে তো ওই অঞ্চলের জন্য খড় দিয়ে লালন পালন করাটাই তুলনামূলকভাবে খুব ইজি। ঠিক আছে, কারণ ঘাস পাওয়া যায় না, ঘাস পাওয়া গেলেও দাম বেশি, আর নির্দিষ্ট একটা সময় শুধুমাত্র ঘাস পাওয়া যায়। আর একটা ঘাস যদি 6 মাস পর পর আবার লাগাতে হয় বা 1 বছর পর পর লাগাতে হয়, কারো মাথা ঠিক থাকবে না। তবে এই অঞ্চলে সাইলেজটা করা যেতে পারে, কারণ ভুট্টা নির্দিষ্ট একটা সময় উৎপাদন করে বাকি সময়টা সংরক্ষণ করা যেতে পারে। তবে সাইলেজের কস্ট একটু বেশি, অনেকে করতে পারে না। তো সেক্ষেত্রে তাদের জন্য ওই অঞ্চলে খড়টাই আসলে বেস্ট। এখন যদি আমরা বলি যে অঞ্চলে ঘাস উৎপাদন হয় না, অনেকটা এরকমই। যেমন আমরা ঢাকা শহরের কথা যদি কল্পনা করি, ঢাকা শহরে তো জমির পরিমাণ খুবই কম। গাজীপুরের কিছু অঞ্চলে জমি আছে, কিন্তু সেখানেও তো জমির দাম অনেক বেশি, অনেকের জমি নাই ওইভাবে। হুম। তো এই অঞ্চলগুলাতে, যে অঞ্চলে একবারে চাষ করা সম্ভব না, খুবই উন্নত অঞ্চল, ওই অঞ্চলগুলাতে যেহেতু আমি খামার করবই, তাহলে ওই অঞ্চলগুলাতে যদি কোনো খামার থাকে তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা করা অনেকটা ইজি। যে যাদের ঘাস চাষ করা সম্ভব না, কঠিন, তাদের ক্ষেত্রে এটা। আর কি যাদের ঘাস নেই, এটা তো সিম্পল জিনিস। আমার যদি ঘাসটা থাকে, ঘাসের জমি না থাকে, ঘাস যদি কিনতে গিয়ে দাম বেশি পড়ে, তো সেক্ষেত্রে আমি খড়ের দিকে ঝুঁকবো, এটাই নর্মাল জিনিস। আর যাদের পর্যাপ্ত খড় আছে, এই যে জমি জায়গা যাদের আছে, যাদের জমি জায়গা অনেক বেশি, হ্যাঁ, বা ধান আবাদ করছে অনেক বেশি, কিংবা খড়ের পাওয়ার সংখ্যা অনেক বেশি, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা ইজি। তাহলে মেইনলি আপনারা মনে রাখবেন যে এই হাওড় বাওড়টা প্রাধান্য, যাদের হাওড় বাওড় অঞ্চলে বা চর অঞ্চলে যাদের বাড়ি, তাদের ক্ষেত্রে খড়টা বেশি ইজি আর কি ঘাসের তুলনায়, কারণ এটাকে সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। এখন যদি আমরা দেখি যে খড়ের পরিমাণ, এই জায়গাটা খুব সিরিয়াস আর কি, যে আপনারা কতটুকু খড় খাওয়াবেন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। নর্মালি খড় আমরা দুইভাবে করব, দুইভাবে। শোনেন ভাই, প্রথম অবস্থা যে খড় মাপার দরকার নেই, যতটুকু খাই আপনারা খাওয়ান, যতটুকু খায় আপনারা খাওয়ান। ধরেন সকালে 1 সাইডি দিলেন খড়, খায় ফেললো, পানি খাওয়ালেন, দানাদার খাওয়ালেন, আবার একটু দিলেন, ওটাও খেলো। দুপুরের পর দুপুর সময়টা একটু রেস্ট দিলেন, তারপর বিকালে খড় দিলেন, ওটাও খায় ফেললো। বিকালের পর সন্ধ্যার আগে আগে একটু পানি দানাদার খাওয়ালেন, এরপর হয়তো যদি আপনারা দেন একটু দিলেন, না দিলে রেস্ট দিল। মনে রাখবেন যতটুকু খাই আপনারা দিতে পারেন। তাহলে আমরা এখানে বলবো না মেপে, না মেপে, না মেপে যতটুকু খাই, যতটুকু খাই, যতটুকু খাই আপনারা দিবেন, আপনারা দিবেন। এটা হলো সব থেকে ইজি, যে মাপার দরকার নেই, যতটুকু খাই সেটা আপনারা দিয়ে দেবেন। যদি পরিমাণে গরু ছোট হয় তাহলে কম খাবে, এটা স্বাভাবিক। আর গরু যদি আকারে বড় হয় তবে বেশি খাবে, এটা স্বাভাবিক। তবে খুব বেশি দেওয়া যাবে না, এটা একটা ঝামেলা আছে, এটাও আমরা পরে একটু আলোচনা করব। তাহলে যতটুকু খাই আপনারা প্রোভাইড করবেন, ঠিক আছে। এখন যদি একান্তই আপনারা বলেন না ভাই আমরা একটু মাপে খাওয়াতে চাই, তো আমাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আপনাদের জন্য ব্যবস্থা আছে। যে একটা 100 কেজি যদি গরু হয়, 100 কেজি গরু একে সর্বনিম্ন সর্বনিম্ন 3 কেজি খড় খাওয়াতে হবে, সর্বনিম্ন। তাহলে 100 কেজি ওজন যদি হয়, এর কিন্তু সর্বনিম্ন আমরা 3 কেজি খড় খাওয়াই। তাহলে যদি আপনার গরুর ওজন 200 কেজি হয়, তাহলে এটাকে তিন মানে এটাকে আমরা মিনিমাম মিনিমাম 6 কেজি খড় দেবে, এটা মিনিমাম। এটা হলো সর্বনিম্ন 6 কেজি খড়। যদি আরো বড় হয়, ধরেন 300 কেজি হয়, 300 কেজি গরু হয়, সর্বনিম্ন আমরা 9 কেজি খড় খাবো। এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই এই পরিমাপটা আমরা কিভাবে করব? আমি সেটাও আপনাদের ব্যাখ্যা করতেছি, পরিমাপটা কিভাবে করবেন। তো মনে রাখবেন শুধুমাত্র খড় খাওয়ালে হবে না, কারণ খড়ে পুষ্টিগুণ খুবই কম। তাহলে খড়ের পাশাপাশি আমাদের কি দিতে হবে? দানাদার দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা মোটা হবে না। আমি একটু এখানে ব্যাখ্যা যদি করি আগের একটা ক্লাসের কথা, যে আমি যখন বলেছিলাম যে গরু মোটা তাজাকরণের উপর আমার 2-3টা ভিডিও আছে,
ওগুলা যদি আপনারা দেখেন, আমি কিন্তু পুষ্টি ক্যালকুলেশন করেছিলাম যে 100 কেজি একটা গরুকে প্রথম যদি আপনার মোটা তাজাকরণ করতে চান, মোটা তাজাকরণের শর্ত হলো, এই মোটা তাজাকরণের একটা শর্ত আছে। এই মোটা তাজাকরণের শর্ত হলো, প্রথমত গরুর ওজন ধরে রাখতে হবে, ওজন ধরে রাখতে হবে। 2 নম্বর, অতিরিক্ত খাদ্য দিয়ে এই অতিরিক্ত ওজনটা অর্জন করতে হবে। তাহলে আমি যদি বলি যে আমি আরেকটু মোটা হতে চাই, যদিও চাই না, যে আরেকটু মোটা হতে চাই, তাহলে প্রথম টার্গেট হলো আমার যে এখন ওজন আছে 79 বা 80 কেজি, এই ওজনটাকে ধরে রাখার জন্য আমাকে আগে একটা খাবার দিতে হবে। তাহলে আমি প্রথমে এই ওজনটা ধরে রাখবো, এরপর আমাকে আরেকটু বেশি খাবার দিতে হবে যাতে করে আমার দেহে ওজন বাড়ে, ওজন যাতে করে বাড়ে। ঠিক তেমনই এই যে 100 কেজির একটা যে আপনার গরু আছে, সেটা মোটা তাজাকরণ করেন বা দুধের হলে আরো এখানে বেশি খাওয়াতে হবে, ঠিক আছে, খড়ের পরিমাণটা বেড়ে যাবে যদি দুধের গাভী হয়, কারণ দুধ আসতেছে, এটা একটা এক্সট্রা, হ্যাঁ, এটা আরো বাড়বে। তো মোটা তাজাকরণে ওজন 100 কেজির যদি একটা গরু হয়, সেক্ষেত্রে তাকে তাকে সর্বনিম্ন 100 কেজির ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, মোটা তাজাকরণের ক্ষেত্রে খড়, তাকে সর্বনিম্ন খড় দিতে হবে 3 কেজি, আর দানাদার দিতে হবে সর্বনিম্ন 2 কেজি, 2 কেজি দানাদার। যদি এটা আপনারা না দেন, তাহলে কিন্তু ওই গরু থেকে মোটা তাজাকরণ আপনারা আশা করবেন না। 2 কেজি সর্বনিম্ন, 100 কেজি যদি ওজন হয়, 2 কেজি আপনাদের দানাদার দিতেই হবে। যদি এটা ঘাস হতো, ঠিক আছে, তাহলে এখানে জাস্ট 1 কেজির একটু বেশি, 1200-1300 গ্রাম দিলেই কাজটা হয়ে যেত। কিন্তু যেহেতু ঘাস না, যেহেতু আপনারা শুধুমাত্র খড় খাওয়াচ্ছেন, সেহেতু এখানে পুষ্টিগুণ কম, সেহেতু এখানে এই দানাদারের পরিমাণটা বাড়াতে হবে, কারণ না হলে গরুর মোটা তাজাকরণ হবে না, বৃদ্ধি হবে না, গরু থেকে লস। এটা মাথায় রাখবেন। তাহলে 100 কেজির জন্য যদি এটা লাগে, যদি আমরা আরো বাড়াই, তাহলে যদি আমরা আরো বাড়াই, ধরেন তাহলে 200 কেজি হলে কি হতো, 200 কেজি হলে এটা ডাবল হয়ে যেত, খড় হয়ে যেত 6 কেজি, 6 কেজি, দানাদার হয়ে যেত 4 কেজি দানাদার, 4 কেজি দানাদার। যদি 300 কেজি হতো গরু, 300 কেজি যদি গরু হতো, তাহলে সেম খড় হতো সর্বনিম্ন, খড় হতো সর্বনিম্ন 9 কেজি, আর দানাদার হতো 6 কেজি দানাদার। অনেকে যারা হয়তো প্রথম দেখবেন, তারা হয়তো বলবেন ভাই দানাদার কি? আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে, আপনারা দেখেন দানাদার কোনটা। এই যে যেটাকে আমরা বলছি হলো যে খৈল কিংবা ভুসি কিংবা বিভিন্ন ডাল ভাঙ্গা, হ্যাঁ, ডাল ভাঙ্গা বলছি, তারপর এখানে হালকা ভিটামিন মিনারেল আমরা এখানে অ্যাড করে দিছি, তারপর চালের ধানের গুঁড়া বলছি, ঠিক আছে। এই প্রত্যেকটা মিক্সড, এই মিক্সটা কতটুকু হতে হবে? 6 কেজি কিংবা 4 কেজি কিংবা 2 কেজি সারা দিনে এটা খাওয়াতে হবে, একবারে না কিন্তু। 2 কেজি মানে একবারে 2 কেজি না, সকালে অর্ধেক দিবেন, বিকালে বা সন্ধ্যার আগে আগে অর্ধেক, 2 বেলা সে দানাদারটা খাবে, 2 বেলা সে খাবে। তাহলে আশা করছি আপনারা এটা বুঝছেন। তাহলে আপনারা প্রথমত হিসাব না করে খাওয়াবেন, যতটুকু পারে খাক। আর যদি একান্তই হিসাব করতে চান, তাহলে এটা কিন্তু সর্বনিম্ন 3 কেজি 100 কেজির জন্য, সর্বনিম্ন। আর 200 কেজির জন্য 6 কেজি, 300 কেজির জন্য 9 কেজি, এটা হলো সর্বনিম্ন পরিমাণ। এই পরিমাণটা আরো যদি বাড়ান কোনো সমস্যা নেই, ঠিক আছে, আরো বাড়ালে কোনো প্রকার সমস্যা নেই। এখন যদি আমরা নর্মালি দেখি এটার দাম কেমন, এটা খুব ইম্পর্টেন্ট, দাম কেমন। তো যদি আমরা একটু দাম ক্যালকুলেশন করি, একটু যদি দাম ক্যালকুলেশন করি, দেখেন যে খড়, আমাদের এদিকে খড়ের আটি বিক্রি হয় দিনাজপুরে কিংবা রংপুরে কিংবা রাজশাহীতে, রাজশাহীর বিভিন্ন অঞ্চলে, উপজেলাগুলোতে পাওয়া যায়, এবং এখান থেকে গাড়িতে করে করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। তো নর্মালি একটু দাম কম বেশি হতে পারে স্থান ভেদে, তবে আমি গড় একটা দাম বলি। এখানে আটি পুঁতি, এক আটি পুঁতি দাম মোটামুটি 6.5 থেকে 7 টাকা আটি পুঁতি দাম। এখন কথা হলো 6.5 থেকে 7 টাকা কি ভাই, বা আটি কি? আটি হলো যে ধান আছে, ধান যখন কাটে এরকম করে আটি বাঁধে, এবং এবং এখানে সব থেকে যেটা ঝামেলা, এই যে আটি বললাম, এটার ওজন দেখলে আপনি বুঝতে পারবেন, এটার ওজন হয় মূলত 500 গ্রাম,
500 গ্রাম বা আধা কেজির সমান, আধা কেজির সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি আধা কেজি মানে হাফ কেজি ওজনের দাম হলো 7 টাকার কাছাকাছি পড়ে, 7 টাকার কাছাকাছি। তবে উত্তরবঙ্গে দাম একটু কম, 6 টাকা বা 5 টাকা হলেও মাঝে মধ্যে পাওয়া যাবে। তবে আপনারা যদি নিয়ে যান এখান থেকে গাড়িতে করে নিয়ে গেলে সেক্ষেত্রে দামটা কিন্তু এরকম পড়বে 6.5 থেকে 7 টাকা। এটা আপনার বাড়িতে। উত্তরবঙ্গে ধরেন আরো 2 টাকা কম, 5 টাকা বা 5.5 টাকা পর্যন্ত পড়তে পারে। তো এদিকে 1 কেজির দাম তাহলে কত হচ্ছে? তাহলে 1 কেজি খড়ের দাম আপনারা পাবো হলো 13 থেকে 14 টাকা। এটা হলো দাম। আর উত্তরবঙ্গে যেহেতু এইদিকেই প্রোডাকশন হয়, উত্তরবঙ্গে এটা 8 থেকে 10 টাকা, 10 টাকার মধ্যে পাওয়া সম্ভব। এই হলো দাম, এই হলো আপনাদের খড়ের দাম। এই হিসাবেই মূলত আপনারা দাম কষবেন, হিসাব করবেন যে খড় খাওয়ালে আপনারা লাভবান করতে পারবেন কিনা। খড়ের দাম ভাই ঘাসের থেকে অবশ্যই বেশি। খড়ে তুলনামূলক তেমন কিছু থাকে না, ঘাসে অনেক কিছু থাকে। ঘাস খাওয়ালে দানাদার কম খাওয়াতে হয় এবং তুলনামূলক দাম কম পড়ে। তাহলে যদি 100 কেজির একটা গাভীকে, 100 কেজির গরুকে আমরা কি বললাম? আমরা বলেছি হলো 3 কেজি খড় এবং 2 কেজি দানাদার দিতে হয়। তাহলে যদি আমরা একটু দাম ক্যালকুলেশন করি, দেখেন তো, তাহলে 3 কেজি খড় মানে 1 কেজি খড়ের দাম পড়বে ধরলাম 13 থেকে 14 টাকা, ধরলাম 13 টাকায় ধরলাম, 3 13 39, 40 টাকা ধরলাম। আর এখানে 2 কেজি দানাদার, তাহলে 2 কেজি দানাদার অন্তত 45 করে দাম পড়বে বা 42 করে দাম পড়বে। যেহেতু যদি বেশি করে বানান তাহলে হয়তো 40 বা 38 টাকাও পর্যন্ত পড়তে পারে। আর যদি পরিমাণে একটু কম বানান তাহলে হয়তো ধরেন 40 বা 45 বা 48 টাকা পর্যন্ত পড়তে পারে। আচ্ছা 45 করেও যদি ধরি 90 টাকা, মানে সর্বনিম্ন 130 টাকার এটাকে খাওয়াতে হবে। এটা হলো সর্বনিম্ন। তবে খড়ের পরিমাণটা আরেকটু বাড়াতে হতে পারে। এটা হলো আপনাদের দাম ক্যালকুলেশন। আপনারা আপনাদের গরুর ক্ষেত্রে কতটুকু খাওয়াতে হবে এটা পরিমাপ করবেন। দুধের হলে আর একটু বেশি, দানাদারও বেশি দিতে হবে, ঘাসও বেশি হবে। আর মোটা তাজাকরণের ক্ষেত্রে সর্বনিম্ন হলো এই মানটা 100 কেজির জন্য। তাহলে 200 কেজির জন্য দাম ডাবল হয়ে যাবে, 300 কেজির জন্য এটা 3 গুণ হয়ে যাবে দাম। এভাবে আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন। আপনারা এটা খাওয়াবেন কিভাবে? নিয়ম আমি 2টা নিয়মের কথা বলবো, যে নিয়ম 1 আর নিয়ম 2। এটা অনেকেই একমত হবে না। আচ্ছা, নিয়ম 1 কি? শুকনো খাওয়া, শুকনো খাওয়ানো। যে খড় কাটলেন আধা ইঞ্চি বা 1 ইঞ্চি, আধা বা 1 ইঞ্চি, অথবা অনেকে 0 সাইজ দিতে পারে বাছুরের জন্য। 0 সাইজ বাছুর যেগুলো ছোট ছোট বা বকনা, ছোট ছোট বকনা, তাদের ক্ষেত্রে 0 সাইজ মানে খুবই ছোটটা খাওয়াতে পারে, হ্যাঁ খাওয়ানো যেতে পারে। তো আধা ইঞ্চি বা 1 ইঞ্চি বা 0 সাইজ আপনারা খাওয়াবেন। এটা শুকনা চাড়িতে দিলেন, এটা খেলো। খাওয়ার পর আপনারা দানাদার খাওয়ালেন, তারপর আপনারা পানি খাওয়ালেন, তারপর রেস্ট নিল, আবার সেমভাবে প্রসেসটা করলেন। আর রাতের বেলা চেষ্টা করবেন খাবার না দিতে, একটু রেস্ট নিক। গরু মোটা তাজাকরণের প্রথম শর্তই খাওয়াতে হবে, একটু রেস্ট নিতে হবে, রেস্ট নিতে হবে। শুধু খাওয়াচ্ছেন, পরিশ্রম করেছে, হিট স্ট্রেস, ঘুমাতে পারতেছে না, রেস্ট নিতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু ভাই লস হতে পারে, বা যে পরিমাণ আপনারা চাচ্ছেন ওই পরিমাণ কিন্তু আউটপুট পাবেন না। তাহলে এটা হলো নিয়ম 1, এভাবে আপনারা খাওয়াবেন, এটাই কমন নিয়ম আর কি। আরেকটা নিয়ম আছে নিয়ম 2। এই নিয়মটা একটু কেমন নিয়ম, কিন্তু আমার খামারে যদি কখনো খড় দেখা হয় এভাবে খাওয়াতে পারি। কিভাবে খাওয়াতে পারি? যে অনেকে কি করেন, যে খড় নেই, খড়টাকে একটু ভিজিয়ে নিল, ধরেন যে ভিজিয়ে নেওয়ার পর সেখানে কি করে জানেন, ভুসি যেটা থাকে, দানাদার যেটা থাকে, এই দানাদারের যে ভুসিটা থাকে এই ভুসি দিয়ে মাখে দেয়, ভুসিতে মাখে দিল, উলট পালট করে পানি দিয়ে মাখে দিল। এতে করে দানাদারটা এরা আলাদা খাওয়ায় না, দানাদারটা মূলত এর সাথেই খাওয়ায়। এতে ভালো যে ভিজা থাকে একটু,
প্রবলেম হয় না। তারপর হলো ভুসিটা দিল, আস্তে আস্তে সম্পূর্ণ জিনিসটা খালো, এবং আগের থেকে খড় খাওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যাবে। আবার অনেকে এটার ঘোর বিরোধী, যে ভাই আমি দানাদারটাকে আলাদাই খাওয়াবো। তো আপনারা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। বা অনেকে দানাদারকে পানির সাথেও খাওয়ায়, তবে চেষ্টা করবেন পানির সাথে না খাওয়াতে, আলাদা খাওয়ানোরটা ট্রাই করবেন। অথবা আপনারা এভাবেও খাওয়াতে পারেন, এভাবে খাওয়ালে তেমন কোনো সমস্যা নেই। তাহলে ভুসি এবং বা গুঁড়া দুটা মিক্সড করে আপনারা কি করবেন, যে খড়ের সাথে পানি দিয়ে একটু মিক্সড করে দিবেন, যাতে লেগে থাকে, দানাদারটা যাতে করে খড়ের গায়ে যাতে করে লেগে থাকে। এতে কিন্তু খাওয়ার পরিমাণটা আগে থেকে বেড়ে যাবে আর কি। এরপর যদি আমি একটু বলি এটার সুবিধা অসুবিধা। ঘাসে যথেষ্ট রাফেজ আছে, পায়খানা ভালো হয়, পাতলা পায়খানা কম হয়। দেখবেন পায়খানাটা শক্ত শক্ত হয়েছে, বোঝা যায়, পায়খানা দেখলেও অনেকে স্যাটিসফাইড হয় আর কি। ঠিক আছে, গরুর যারা গরুকে ভালোবাসবে, এটা আপনার এই ফিলটা আপনারা পাবেন ভাই, যে গরুর পায়খানা পাতলা পায়খানা করতেছে কিংবা পায়খানা একটু নরম হচ্ছে, আর বুকটা কেমন কেমন করে। আর যখন দেখবেন শক্ত হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ, বোঝা যায় যে এটা ঠিক আছে, ফিল গুড। তো রাফেজ এখানে অনেক বেশি পাওয়া যায়। এই রাফেজ খাওয়ালে পায়খানাটা ক্লিয়ার হয় আর কি, এটা খুব ভালো। এটাই সব থেকে বড় দিক আমার কাছে মনে হয়। সংরক্ষণযোগ্য, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারতেছেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারতেছেন। হ্যাঁ, যদি পানি না পায় দীর্ঘদিন সংরক্ষণ থাকবে। গোবর উৎপাদন বাড়ে, খাওয়াচ্ছেন, গোবর উৎপাদন তুলনামূলক বাড়লো। আর আরেকটা হলো কি জানেন, আরেকটা আছে যে পানি বেশি খাবে, যেহেতু শুকনা, পানি বেশি খাবে, শুকনা হওয়ার কারণে পানি বেশি খাবে। আর ঘাস যেহেতু একটু ভেজা ভেজা, ঘাস খেলে পানি তুলনামূলক এখান থেকে একটু কম খাবে। অসুবিধা কোনটা, যেখানে পুষ্টি ঘাটতি, যেটা সব থেকে বড় সমস্যা আর কি, যে পুষ্টি কম, তেমন কিছুই থাকে না। হজম ধীর গতিপূর্ণ হয়, যেমন যেটা যত বেশি শক্ত সেই জিনিসটা হজম হতে তত বেশিক্ষণ লাগে। আপনারা নিজেকে দিয়ে একটা কল্পনা করেন, ধরেন সকালে পান্তা ভাত খাইছেন, ভর্তাতে পান্তা ভাত খাইছেন সকাল 7টায়, দেখবেন 9টা, 9:30টার মধ্যে আপনার ক্ষুধা লাগছে। কারণ এটা অর্ধেক পান্তা ভাত অর্ধেক তো বাইরেই হজম হওয়ার মতো অবস্থা। আর বাকি যেহেতু নরম, 2-4টা চাবা দিলে পেটে যাওয়ার পর দেখবেন যে 1.5-2 ঘন্টার মধ্যে হজম হয়ে গেছে ম্যাক্সিমাম। কিন্তু আপনারা যদি সকালবেলা উঠে যদি একটু ভারী খাবার খান, ধরেন খাসির মাংস দিয়ে ভাত খেলেন কিংবা মুরগির মাংস দিয়ে ভাত খেলেন, পেট ভরে ভাত খেলেন, দেখবেন এটা হজম হতে একটু দেরি লাগতেছে। কিংবা আত্মীয়র বাসায় গিয়ে ধরলেন ভাত না খেয়ে শুধু আমরা মাংসই খেলাম, তাহলে সেক্ষেত্রেও দেখবেন যে হজম হতে একটু ধীর গতিপূর্ণ। সেম অবস্থা এখানে, যদি আপনার ঘাস খাওয়াই হজম একটু দ্রুত হয়, কিন্তু এখানে খড় খাওয়ানোর কারণে এই হজমটা কিন্তু আগের তুলনায় অনেক ধীর হয়। আর দাম বেশি, অবশ্যই ঘাসের উপেক্ষা দাম বেশি, মোটা তাজাকরণে একটু দেরি হয়, দানাদার এখানে বেশি প্রয়োজন পড়ে। এই জিনিসগুলোকে আমরা অসুবিধা হিসেবে ফাইন্ড আউট করতে পারি। তবে যেখানে একান্তই ঘাস পাওয়া যায় না বা আপনার ঘাসের সরবরাহ নাই, কিন্তু আপনি গরু লালন পালন করতে চান, ভাই এগুলা দেখার কোনো সময় নেই, আপনারা অবশ্যই খড় দেখানোর কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এরপর আমরা যদি বলি যে সাবধানতা আছে একটা, এটা ইম্পর্টেন্ট, যে এতে এই যে প্রোটিন আছে, ফসফরাস আছে, এটা অনেক বেশি পাওয়া, সরি, এটা অনেক কম পাওয়া যায়। মানে প্রোটিন কম পাওয়া যায়, এটা আমি আগে বলছি যে পুষ্টিগুণ কম, মেইনলি প্রোটিন নাই বললেই চলে। ফসফরাস খুবই কম, তবে এখানে পটাশিয়াম এটা খুব বেশি পাওয়া যায়। পটাশিয়াম দেহের জন্য দরকার, কিন্তু অতিরিক্ত পটাশিয়াম আবার সমস্যা। কি সমস্যা, যে এই অতিরিক্ত পটাশিয়ামটা ওই গরুকে ক্যালসিয়াম শোষণে বাধা দিবে। আর ক্যালসিয়াম শোষণে যদি বাধা দেয় তাহলে গরুর কি সমস্যা হয় আপনারা এটা জানেন। যদি দুধের গাভী হয় তাহলে কিটোসিস হয়, মিল্ক ফেভার হয়। ঠিক আছে, যে ক্যালসিয়াম নাই, গরু গরু অনেক বেশি দুধ দিয়েছে, গরু আর উঠতেই পারতেছে না। কিংবা এই ষাঁড়ের ক্ষেত্রেও যে ক্যালসিয়াম যাচ্ছে না দীর্ঘদিন, গরুর শরীর কিন্তু দুর্বল হয়ে যাবে, গরু দেখবেন বসলে আর দাঁড়াতে পারতেছে না। ঠিক আছে, ঘাটতি। তাহলে এই প্রবলেমটা হতে পারে যদি ক্যালসিয়াম শোষণে বাধা হয়। উৎপাদন হাড় দুর্বল হয়ে যেতে পারে, হ্যাঁ, দুধ উৎপাদন কমে যাবে, পেশির দুর্বলতা, মাঝে মাঝে খিঁচুনি দিবে। আর হিট অনিয়মিত, হিটে আসবে না। আমি একটা ভিডিও করছিলাম জাস্ট কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে, ওখানে বলেছিলাম যে আপনার গাভী কেন হিটে আসতেছে না। তো অনেকগুলা কারণ বলেছিলাম, তার মধ্যে একটা কারণ কিন্তু বলেছিলাম যে মিল্ক ফেভার কিংবা কিটোসিস, এই কারণগুলো আমি বলেছিলাম যে এখানে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে বা ভিটামিন মিনারেলের যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গরু বা গাভী নিয়মিত কিন্তু হিটে আসবে না ভাই।
এই হলো কারণ। যদি দেহের ভিতরে পটাশিয়াম বেশি হয়ে যায় খুব, এবং ক্যালসিয়াম শোষণে যদি পটাশিয়ামটা বাধা দেয়, দিবে অবশ্যই, তখন কিন্তু এই সমস্যাগুলো হবে। আর এটা কি কারণে হবে? খড়ে হবে, কারণ খড়ে অনেক বেশি পটাশিয়াম থাকে। তো এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার একটা সুন্দর উপায় আছে। আপনারা যে খড়টা গরুটাকে খাওয়াবেন, ওই খড়টা 2 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা পানিতে ভিজে রাখবেন আর কি। 2 থেকে 4 ঘন্টা যদি পানিতে ভিজে রাখেন, খড়টাও নরম হলো, খেতেও ভালো লাগবে, হজমে একটু দ্রুত হবে, এবং সেখানে অতিরিক্ত যে পটাশিয়ামটা থাকবে, ওই পটাশিয়ামটা ওই পানির মধ্যে চলে যাবে। তখন আপনারা কি কি করলেন? ওই পাত্র থেকে বা ওই জায়গা থেকে খড়টাকে আস্তে করে তুলে আপনারা খেতে দিলেন। আর অতিরিক্ত যে পটাশিয়ামটা ওই পানির মধ্যে কিন্তু থেকে গেল। এতে করে আপনার গরুর এই এক্সট্রা পটাশিয়াম ভিতরে যাওয়ার কোনো সমস্যা নাই। আর এক্সট্রা পটাশিয়াম যদি না যায়, তাহলে ক্যালসিয়াম শোষণে আর বাধা দেবে না, আপনার গরুর এই সমস্যাগুলো হবে না। তাহলে এটার সমাধান হলো যে খড়টাকে একটু ভিজিয়ে খাওয়াবেন আর কি। অনেকক্ষণ ভিজে রাখবেন, যাতে করে সেখান থেকে অতিরিক্ত পটাশিয়ামটা বের হয়ে যায়। এখন আমার মতামত যদি আমি আপনাদেরকে বলি যে খড় দিয়ে লালন পালন লাভজনক কিনা, এখানে যদি আমি আমার মতামতটা বলি যে লাভজনক, অবশ্যই লাভজনক, তবে ঘাস অপেক্ষা কিছুটা কম। ঘাস অপেক্ষা কিছুটা কম। যেখানে ঘাসের খুব ঘাটতি আছে বা মোটামুটি ঘাটতি আছে, আপনারা চেষ্টা করবেন যে আহ, ঘাস একটু খাওয়ানোর অন্তত, বা ঘাস এবং খড় মিক্সড করে খাওয়ানো। এতে করে কিন্তু উৎপাদন কষ্টটা আপনাদের একটু কমে যাবে, বা খাওয়ানোর কষ্টটা কিন্তু একটু কমে যাবে। যে শুধু খড় না খাওয়ায়, ধরেন ঘাস আছে কিন্তু কম আছে, তাহলে এই দুটা মিক্সড করে আপনারা খাওয়াবেন। যে ঘাস একটু দিলেন আর খড় একটু দিলেন, আলাদা করে দিবেন না, এক জায়গায় করে দিবেন। আলাদা করে দিলে শুধু ঘাস খাবে, খড় খাবে না। তখন আপনাদের গরু কিন্তু কাঙ্ক্ষিত মোটা তাজাকরণ হবে না, আপনারা কিন্তু বেনিফিটেড হবে না। তাহলে দুটাকে এক জায়গায় মিক্সড করে আপনারা খাওয়াবেন। আমি কিন্তু এটার পক্ষে, এটার বিপক্ষে না। যে অবশ্যই লাভজনক আপনারা যদি করতে পারেন, তবে দুটাকে চেষ্টা করে মিক্স করে খাওয়ানোর। আর একান্তই যদি ঘাস না থাকে বা চর অঞ্চল হয়, যে সম্পূর্ণ অঞ্চলে বন্যা প্লাবিত হয়েছে, কিংবা হাওরে কোনো ঘাস টাস নাই, তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো দিকে দেখার চিন্তা ভাবনা নাই, আপনাকে গরু পালতে হবে, মোটা তাজাকরণ করতে হবে। সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আপনারা খড় দিয়ে ভাই লালন পালন করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো অংশে যদি না বোঝেন, অবশ্যই জিজ্ঞেস করবেন। অনেকের মতামত অনেক ধরনের হতে পারে, যে এখানে আরও অনেকের কিছু আলাদা মতামত থাকতে পারে। সবার মতামতকেই সম্মান করতেছি। আপনারা নিজেরাই এই পয়েন্টগুলো আপনারা মিলিয়ে নেবেন। হ্যাঁ, মিলিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে হ্যাঁ এইভাবে করা যেতে পারে, আপনারা এইভাবে করবেন। তবে আমি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে করে আপনারা বেনিফিটেড হন। তারপরেও যদি আপনাদের কোথাও সন্দেহ থাকে, আপনারা কমেন্টে জানাবেন। আমি কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করি, এবং ইনশাল্লাহ যতদিন সম্ভব হয় আমি দিয়ে যাব। তো আল্লাহ হাফেজ।